জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ, প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ। জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ, বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ, বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ। প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ, প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ। জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ। আমার আঙিনায় ছড়ানো বিছানো সোনা সোনা ধুলি কণা, মাটির মমতায় ঘাস ফসলে সবুজের আলপনা। আমার আঙিনায় ছড়ানো বিছানো সোনা সোনা ধুলি কণা, মাটির মমতায় ঘাস ফসলে সবুজের আলপনা। আমার তাতেই হয়েছে স্বপ্নের বীজ বোনা, আমার তাতেই হয়েছে স্বপ্নের বীজ বোনা। প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ। প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ। বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ, বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ। প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ। জোছনায় সাজানো গোছানো ঝিলিমিলি চাঁদ দোলে, নিবিড় বন চাই কেউ পাবিয়াল হৃদয়ের দ্বার খোলে। বরফ জোছনায় সাজানো রাজানো ঝিলিমিলি চাঁদ দোলে, নিবিড় বন চাই কেউ পাবিয়াল হৃদয়ের দ্বার খোলে। আমি তাতেই রেখেছি স্বপ্নের দিবি জেলে, আমি তাতেই রেখেছি স্বপ্নের দিবি জেলে। প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ। প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ। বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ, বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ। প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ। আমার আঙিনায় ছড়ানো বিছানো সোনা সোনা ধুলি কণা, মাটির মমতায় ঘাস ফসলে সবুজের আলপনা। আমার আঙিনায় ছড়ানো বিছানো সোনা সোনা ধুলি কণা, মাটির মমতায় ঘাস ফসলে সবুজের আলপনা। আমার তাতেই রয়েছে স্বপ্নের বীজ বোনা, আমার তাতেই হয়েছে স্বপ্নের বীজ বোনা। প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ,
আমার মরণ বাংলাদেশ প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ 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 হ্যালো মনে হচ্ছে কতগুলো মূর্খ চাষার দল আমার বিরুদ্ধে অভিযোগ নিয়ে রাজ দরবারে ছুটে আসছে, কিন্তু ওরা হয়তো জানে না রাজার কাছে অভিযোগ নেওয়ার পূর্বেই এই চাবুকের আঘাতে আমি ওদের উঁচু মাথাটা নিচু করে দেব। তবে ওরা বুঝতে পারবে রাজদ্রোহিতার শাস্তি কত কঠিন, কত ভয়ঙ্কর। কোথায় আমাদের দণ্ডবন্ধের মালিক? কই বিচার করুন, বিচার করুন মালিক, বিচার করুন। কার বিচার? তোমার। তুমি আমার স্ত্রীকে দুনিয়ার বুক থেকে সরিয়ে দিয়েছো। বলো বলো জল্লাদ, কোন অপরাধে তুমি তাকে হত্যা করেছো? রাজকর্মচারীকে অপমান করার অপরাধে। তার জন্য তুমি তাকে হত্যা করবে? সেনাপতি ভীম সিং কোনদিন কাল সাবিনীকে বাঁচতে দেয় না, সুযোগ পেলেই সে আবার ছবল মারবে। কাল ছাবিনীকে আঘাত না করলে সে কখনো ফোনা তুলে না। শুনেছি তাই। তুমি তার সতীর্থ হরণে উদ্যত হয়েছিলে কেন? তার শ্রদ্ধা দেখে, তার অহংকারের জবাব দিতে। ভাগ্যিস আমি সেদিন বাড়িতে ছিলাম না, নইলে পরের স্ত্রীর ইজ্জত লুণ্ঠনের অপরাধে তোমাকে আমি দুনিয়া থেকে সরিয়ে দিতাম। মিথ্যাবাদী! এই চাবুকের আঘাতে আমি তোর পিঠের ছাল তুলে নেব। হে ঠাকুর, এই কি তোমার বিচার? আমরা গরিব মূর্খ 3 দিন অনাহারে থাকার পর এই শিশুটা কাতর হয়ে পড়েছে দেখে 1 ফোঁটা দুধের জন্য আমি গঞ্জে চলে গিয়েছিলাম। সেই সুযোগে এই লম্পট এই শিশুর মাকে হত্যা করেছে। একটিবার ওর মুখের দিকে চেয়েও দেখলো না, এর কাতর কান্না এ শুনলো না। তুমি এই জল্লাদের বিচার করো ঠাকুর, বিচার করো। তার পূর্বে নিজের শাস্তির কথা চিন্তা কর নির্বোধ। শাস্তি? তোমার শাস্তি। আমার শাস্তি? আমার শাস্তি তো হয়েই গেছে। স্ত্রী গেল, এই অবুঝ শিশুটি তার মাকে হারিয়ে আজ মরণাপন্ন। তারপর আর কি শাস্তি দেবে শয়তান? আছে, আরো কঠিন শাস্তি আছে। প্রথমত তোমার সন্তানকে তোমার বুক থেকে ছিনিয়ে নিয়ে তাকে করব হত্যা। ওকে ওকে মেরো না, মারতে হয় আমাকে, পৃথিবীর বুক থেকে সরিয়ে দাও। তবু এই নিষ্পাপ শিশুটিকে তুমি শাস্তি দাও না। কেউ আমার হাত থেকে রেহাই পাবে না। তো এসেছিস আমার বিরুদ্ধে রাজার কাছে অভিযোগ করতে, আবার তোর বিচার ঠাই আমি করে দিচ্ছি। রক্ষিত রক্ষিত, এই শয়তানের বাচ্চাটাকে প্রাসাদের বাইরে নিয়ে পাথরে আশ্রে মারবে না, যেন প্রাসাদের একটা প্রাণীও জানতে না পারে। যাও, নিয়ে যাও। আমি তাই করছি। নিয়ে যাও বলছে। না, আমি দেব না। আমার প্রাণীকে মালিককে আমি দেব না। দাঁড়াও, নিয়ে যাও। তাই যাচ্ছি হুজুর।
জমালে পাঠাতে শয়তান বাঁচান বাঁচান হুজুর বাঁচান, দয়া করে আমার এই বাচ্চাটাকে আপনি বাঁচান। বলো বলো সেনাপতি, কোন অপরাধে এই নিরহ মানুষের প্রতি এত নির্যাতন? ওর স্ত্রী আমার গায়ে জুতো ছুঁড়ে মেরেছিল, তাই তার পাল্টা জবাব দে। মিথ্যে মিথ্যে হুজুর, সব মিথ্যে কথা। আমরা গরিব মূর্খ, তাই কোনদিন কোন রাজ কর্মচারীর বিরুদ্ধে আমরা অভিযোগ আনিনি। কিন্তু এই শয়তান আজ রাজ দরবারে আসতে বাধ্য করেছে। দুদিন উপোস থাকার পর খোদায় কাতর এই কচি বাচ্চাটির মুখে এক ফোঁটা দুধ তুলে দেওয়ার জন্য আমি গঞ্জে ছুটে যাই। আর এই সুযোগে এই শয়তান আমার স্ত্রীর ইজ্জত হরণের লুণ্ঠিত হয়েছিল। আর তখন সে বাধা দিতে বলে তাকে হত্যা করেছে। তোমরা মিথ্যাবাদী! বাচ্চাটা আমার হাতে দে। মন্ত্রী মশাই, চিৎকার করে কোনো লাভ হবে না সেনাপতি। আমার দেহে এক বিন্দু রক্ত থাকতে এই মাসুম বাচ্চাকে আমি হত্যা করতে দিব না। তাহলে যে নিজের জীবনটা ভয় আমার নেই সেনাপতি। আজ যেভাবে তুমি নিরহ খ্রিস্ট মানুষের গায়ে মারছো চাবুকের পর চাবুক, যেভাবে নিরহ চাষীদের মা বোনদের প্রতি চালিয়েছো পাশবিক অত্যাচার, সেই অপরাধে আমি তোমার লালায়িত ধারালো জিপটা টেনে ছিঁড়ে কুকুরের মুখে ছুঁড়ে দিব। তার পূর্বেই তোমাকেও দুনিয়ার বুক থেকে চির বিদায় নিতে হবে। উত্তম বাহুতাতে শক্তি দৈব লড়াই করি ভক্ত আয় দল শয়তান দেখা যাক। আমি তোকে হত্যা করতে পারি শয়তান, কিন্তু এখন তা করবো না। রাজমহলে হাঙ্গামার দরুন সেই বাচ্চাটাকে হয়তো বাঁচানো যাবে না। তবে যাবার বেলা তোকে বলে যায় শয়তান, যে দ্বিতীয়বার কোন নারীর প্রতি হাত বাড়ালে এই নকুল নেবের হাত থেকে তুমি কোনোদিন রেহাই পাবে না। এবার তুমি প্রাসাদের বাইরে চলে যাও ভাই। তাই যাচ্ছি। সন্তান উদ্ধারে আমার জীবন পণ রইল। আমি চলে যাচ্ছি, তবে যাবার সময় তোমাকে একটা কথা স্মরণ করিয়ে দিয়ে যাই শয়তান। আমার স্ত্রী হত্যার, আমার উপর মানসিক নির্যাতনের প্রতিবাদের বাণী আমি প্রত্যেকটা ঘরে ঘরে পৌঁছে দেব। তারপর ছুটে আসবে অসংখ্য নরনারী তোমার বিচার করতে। আর সেদিন তোমার বিচার হবে এই প্রকাশ্য রাজপথে, জনতার আদালতে। সাবধান শয়তান, খুব সাবধান। এবার আমি সেই নির্যাতিত শশার সঙ্গে কণ্ঠ মিলে তোমাকে বলে যাই শয়তান, যেভাবে তুমি অনার খ্রিস্ট মানুষের গায়ে মারছো চাবুকের পর চাবুক, শত শত ঘুমন্ত সতী নারীর ইজ্জত লুণ্ঠনে উদ্যত হয়েছ, এখনো যদি তা থেকে বিরত না হও, তাহলে ঈশ্বরের কাছে তোমার মৃত্যু কামনা না করে আমি নিজ হাতে বিচার করব এই জনতা। সেই অপমানের বদলা যদি আমি নিতে না পারি, তাহলে তাহলে আমি সেনাপতি প্রেমী সিংহ নয়। এবার আমার তরবারির আঘাতে রক্ষীকেও জীবন দিতে হলো। যাক, তবু শিশু আর শয়তানের হাত থেকে মুক্ত। একই মৃত্যুর ভয়ে শিশুটি দেখছি হিমশিম খেয়ে গেছে। না 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 না, ওখানে ওকে ওর মায়ের হাতে তুলে দিতে হবে। মায়ের স্নেহ যত্ন পেলে পুনরায় ফিরে পাবে তার সুস্থ জীবন, সুস্থ জীবন, সুস্থ জীবন।
হ্যাঁ ওগো ওই চন্দন। তুমি বলতে পারো কেন আমি তোমার ভালোবাসার বন্ধন ছিন্ন করে দূরে সরে যেতে পারছি? কেন তোমার জন্য আজ আমি কেন তোমার জন্য আজ আমার প্রাণটা এত চঞ্চল হয়ে উঠেছে? জানি তা তুমি বলবে না। আর কি বলবো, বাবাটাও যেন কেমন তার শ্রীমতী কন্যাটিকে তোমার জন্য যে দেওয়ানা হয়ে বসে আছে তাও বুঝতে পারছে না। আচ্ছা বলো দেখি, এভাবে ছবি দেখে মনে কি শান্তি আনা যায়? যায় না। যাকগে, কিছুই যখন হচ্ছে না তখন তোমাকে নিয়ে একটি গান গেয়ে সময়টা কাটিয়ে দেই। সে মেয়ের বাঁশি বাজলো ওই না কুঞ্জ বনে। সে মেয়ের বাঁশি বাজলো ওই না কুঞ্জ বনে। বাঁশির সুরে চলে আগুন রাতি কারো মনে গো, রাতি কারো মনে। বাঁশির সুরে জ্বলে আগুন রাতি কারো মনে গো, রাতি কারো মনে। বছে বছে সেমি সোহাগী বলে দে না কোথা। বলে দে না সেমি সোহাগী মনের মানুষ কোথা। রাধা রাধা বলে সে যে মনে বাহারায় জ্বালা গো, মনে বাহারায় জ্বালা। রাধা রাধা বলে সে যে মোহনে বাহারায় জ্বালা গো, মোহনে বাহারায় জ্বালা। আমি মথুরাতে যাব গো, বাইকে মিলন দেখতে মথুরায় যাব গো। আমি মথুরায় যাব গো, রাইতে শুনি মিলন দেখতে যাব মথুরাতে যাব গো, মথুরাতে যাব গো, রায় কিশোরীর মিলন দেখে মথুরাতে যাব গো।
মথুরাতে যাব গো। আহ দাদা হচ্ছে কি? তোর সুরের সুর মিলে একটু তাল পাকাচ্ছিলাম আর কি। আচ্ছা জানিস দাদা, তুমি না আজকাল বড় অসভ্য হয়েছো। কি বললে? আমি অসভ্য? আজকের এই আনন্দের দিনে একটু আনন্দ করছি বলে আমি অসভ্য হয়ে গেলাম? যাক, তাহলে আর বলছি না। কি বলবি না দাদা? তোর খুশির সংবাদ। বল না দাদা, আমার কি সেই খুশির সংবাদ? বল। না, বলবো না। তাহলে তোকেও আমি ছাড়ছি না। তার আগে বল, আমি অসভ্য নই? ঠিক আছে, এবার তুমি অসভ্য নয়। এবার বলো। রাধার প্রেমে শ্যামকে শক্ত করে বাঁধার একটা ব্যবস্থা হয়ে গেছে। কি সব বাজে বকছো দাদা? কিসের শ্যাম, কিসের রাধা, আমি কিছুই বুঝতে পারছি না। এত সহজ কথাটা বুঝতে পারলি না বুখামে? মানে তোর সাথে চঞ্চল কুমারের বিয়ের কথাটা মহারাজ বাবার সাথে পাকাপাকি করে ফেলেছে। হ্যাঁ, ইয়ে বলছিস কি দাদা? তুমি কি নিজ কানে শুনে এসেছো? তবে আর মিথ্যে বলছি নাকি? না, আমি তোর কথা বিশ্বাস করি না। ইয়ে দাদা, এবার আমি আসি। এই, কি হলো? বিয়ের সংবাদ শুনে কোন জবনে ছুটে চললে নাকি? আমায় মিষ্টি খাওয়াবে না? কেন? এত পরিশ্রম করে রাজার পুত্রবধূ হওয়ার সংবাদটা নিয়ে এলাম, আর তুই আমাকে মিষ্টি খাওয়াবে না? একেই বলে নিজের কে পরের উপকার করতে নেই। এই যে উপকারটা কি আর সাধে করছো দাদা? আমি যদি রাজার পুত্র বধূ হই, এই তুমি যে রাজার ছেলে সম্বন্ধী হবে, হ্যাঁ। সেটা কি কম আনন্দের? কি বললি? আমি হব রাজপুত্রের সম্বন্ধে? এটা তো ভেবে দেখেনি। তাহলে তো আর দাঁড়িয়ে থাকা যায় না। এই শুভ অবস্থার জন্য বাবাকে একটা প্রণাম দিয়ে আসি কি। এই কি? বলবো, আমি মথুরায় যাব গো, রায় কিশোরের মিলন দেখতে মথুরায় যাব গো, মথুরায় যাব গো, আমি মথুরাতে যাব গো, রায় কিশোরের মিলন দেখতে মথুরায় যাব গো, মথুরায় যাব গো। দাদা যেন একটা কি যখন তখন এসে শুধু জ্বালাতন করবে। ওগো শুনছ, দাদা কি বলে গেল? দাদা নাকি দাদা তোমার সাথে আমার বলবো বলবো না। ইস, ছাড়ো ছাড়ো বলছি। ছাড়বো না। লাগছে তো। ছাড়বো না। ছাড়বে না? আচ্ছা তবে রে মা, তুমি না এসে যে থাকতে পারলাম না নয়নমালা। তোমার কাজল টানা চোখের ইশারায় আমাকে তোমার কাছে টেনে নিয়ে এসেছে। আমি বিশ্বাস করতে পারছি না। কেন নয়নমালা? তাই যদি হবে তাহলে এই তোমার কাছ থেকে আমি দূরে আছি কেন? শোনো, আমাদের এই লুকোচুরি খেলা কোনোদিন কি অবসান হবে না? আর আমাদের লুকোচুরি খেলতে হবে না। কেমন করে? এবার থেকে তুমি হবে আমার। হ্যাঁ, তুমি আমার হবে বধূ, আমি তোমার স্বামী গো, আমি তোমার স্বামী।
জানো নয়নমালা, তোমাকে সুখী করবার জন্যই আমার যত চেষ্টা। বলো। এবার আসি নয়নমালা। আজ থেকে মনে করো তুমি আমার, চিরদিন আমারই থাকবে। ও গো প্রাণ বন্ধু তুমি, আচ্ছা ও গো প্রাণের বন্ধু তুমি, এই চলে যেও না, চাঁদেরই চাঁদনি রাতে ব্যথা দিও না গো, চাঁদেরই চাঁদনি রাতে ব্যথা দিও না। ও গো প্রাণ বন্ধু তুমি, ও গো প্রাণ বন্ধু তুমি, চলে যেও না, চাঁদেরই চাঁদনি রাতে ব্যথা দিও না, চাঁদেরই চাঁদনি রাতে ব্যথা দিও না। ওই চাঁদ প্রদীপ হয়ে জ্বেলেছে আলো, বাতাস বলে তোমায় বাসিতে ভালো। ওই চাঁদ প্রদীপ হয়ে জ্বেলেছে আলো, বাতাস বলে তোমায় বাসিতে ভালো। তাদের মতো হেসে হেসে, তাদের মতো হেসে হেসে চলে যেও না, চাঁদেরই চাঁদনি রাতে ব্যথা দিও না গো, চাঁদেরই চাঁদনি রাতে ব্যথা দিও না। ও গো প্রাণের বন্ধু তুমি, ও গো প্রাণ বন্ধু তুমি, চলে যেও না, চাঁদেরই চাঁদনি রাতে ব্যথা দিও না গো, চাঁদেরই চাঁদনি রাতে ব্যথা দিও না। এই পৃথিবী এখন ঘুমিতে বেবুন, তুমি আমি জেগে আছি ধরণীর উপর। ওই পৃথিবী এখন ঘুমিতে বেবুন, তুমি আমি জেগে আছি ধরণীর উপর। এই মধুর রাত ফেলে, এই মধুর রাত ফেলে নীরব থেকো না, চাঁদেরই চাঁদনি রাতে ব্যথা দিও না গো, চাঁদেরই চাঁদনি রাতে ব্যথা দিও না। ও গো প্রাণ বন্ধু তুমি, ও গো প্রাণ বন্ধু তুমি, চলে যেও না, ব্যথা দিও না। এবার আসি নয়নমালা, আর কোনো বাধার প্রাচীর আমাদের সামনে এসে দাঁড়াতে পারে না। চলি। সত্যি আজ আজ আমার ভীষণ ভালো লাগছে। এত সহজে যে এর একটা ফয়সালা হয়ে যাবে তা আমি কোনোদিন ভাবতে পারিনি। আজ একটা ফয়সালা হবে। কিসের ফয়সালা রঘুপতি? তোমার আমার বিয়ে। বললে তোমার সঙ্গে আমার বিয়ে? হ্যাঁ, নয়নমালা, এবার বলো তুমি আমার প্রস্তাবে রাজি? নয়নমালা,
সে তার দ্বিতীয়বার কোনো প্রশ্নের জবাব দেয় না। এর অর্থ বিয়ের কথা আমার পাকাপাকি হয়ে গেছে রঘুপতি। কে সে বীরপুরুষ যে এই রঘুপতির হৃদয় থেকে নয়নমালাকে চিনে নিতে চায়? রাজপুত্র চঞ্চল কুমার। অসম্ভব। আমাকে পাওয়ার জন্য প্রয়োজন হলে তাকে আমি এই দুনিয়া থেকে চিরতরে বিদায় করে দেব। কি বললে? তার পূর্বে তোমাকে হয়তো এই দুনিয়া থেকে একেবারে চির বিদায় নিতে হবে। হ্যাঁ, নয়নমালা, তুমিও জেনে রেখো, এই রঘুপতি যাকে চাইবে তাকে ভুক না করে কিছুতেই ছাড়বে না। আর তোমারও স্মরণ রাখা উচিত রঘুপতি, সে তোমার মনিব আর তুমি হচ্ছ তার আজ্ঞাবাহী গুলাম। গোলাম বাবা বাবা, এই গোলামের পদতলে তোমার সর্বস্ব বিলিয়ে দিতে হবে নয়নমালা। সে বাসনা তোমার কোনো দিন পূর্ণ হবে না, কারণ নারীকে যারা ভোগের সামগ্রী বলে মনে করে আমি তাদেরকে মনে প্রাণে ঘৃণা করি। এই কি তোমার শেষ কথা? হ্যাঁ, বেশ, এখনই আমি তোমাকে বুঝিয়ে দিচ্ছি এই রঘুপতিকে অপমান করার শাস্তি কত ভয়ঙ্কর। রঘুপতি ছেড়ে দাও বলছি। এবার বলো, তুমি আমার প্রস্তাবে রাজি কিনা? নয়নমালা মরবে, তবে তোমার মতো একটা লম্পটের গলায় সে কখনো বরমাল্য দেবে না, দিতে পারে না। এখনো দেমাক, সেই দেমাকের জবাবটাই আজ আমি তোমাকে দিয়ে দিচ্ছি। এসো। ছেড়ে দাও বলছি, ছেড়ে দাও। এবার পাল্টা চাবুকের গা সহ্য করে নেই। দাদা, কি করছো দাদা? তুমি কি করছো? জানোয়ারকে সাহায্য করছে। আমাকে চাবুকের আঘাত আমি যদি তোমার হাতটা মুচড়ে মুচড়ে ভেঙে না দিচ্ছি, তবে বৃদ্ধায় আমি ক্ষত্রিয় সন্তান, সে সুযোগ তোমাকে দেওয়া হবে না শয়তান। আজ আমার বোনের গায়ে হাত দিয়ে আমার মাথায় কোন চাপিয়ে দিয়েছিস, তাই চাবুকের আঘাতে তোকে না করে মাটির সাথে মিশিয়ে দিয়ে প্রমাণ করে যাবো যে সতীর ইজ্জত নিয়ে যাচ্ছি মেডিকেলে, তাদের শাস্তি মৃত্যুদণ্ড। থাক দাদা থাক, কুকুর কামড়ালে তাকে পাল্টা কামড় দেয়া যায় না দাদা, তাই আজ তুমি তাকে ক্ষমা করে দাও। যা শয়তান, বোনের অনুরোধে আজ তোকে ক্ষমা করলাম, তবে ভবিষ্যতে যদি কোন নারীর প্রতি কামনা দৃষ্টি নিয়ে তাকাস, তাহলে তোর চোখ দুটো আমি উবড়ে নেব। বেশ, আমিও তাই যাচ্ছি। তবে তুমিও জেনে রেখো চন্দন, আজ আমি চলে গেলেও এই অপমানের প্রতিশোধ আমি আখেরে আদায় করে নেব। যেখানে যাই সেখানেই শুধু সতী আর সতী, আমার তাকে না গতি, তাই আমার নাম রঘুপতি। সেনাপতির পুত্র বলে সে দরাকে সরাক জ্ঞান বলে মনে করে, কিন্তু সে হয়তো জানে না দেশে কোনো মানুষ আছে, আর সেই মানুষের হাতে আছে শয়তানের মারণাস্ত্র। দাদা চল বোন, এখানে থাকা নিরাপদ নয়, এবার ঘরে চল। ঠিক আছে, চলো। সবাই একদিন সমাজের শিরোমণি বলে সম্মান করত, যার অন্তর ছিল গঙ্গা জলের মতন পবিত্র, সেই লাল জাত হলো আজ লালু ডাকাত। কিন্তু কেন, কার চক্রান্তে আমি ঘৃণ্য পরিচয় নিয়ে বেঁচে আছি জানি জানি
এর জবাব কেউ আজ দিতে পারবে না, তাই তো সমাজের বুকে ঘৃণ্য ডাকাত আর মাথাল বলে পরিচিত। না না, সর্দার হয়তো এখন এসে পড়বে, তার পূর্বে বদলটা শেষ করে নেই। চাপকে তোর পিঠের ছাল তুলে নেব রে। সর্দার, তুমি আমাকে মারলে। এবার আমি তোকে জানে খতম করে দেব রে জানোয়ার। আমার অপরাধ? তুই একটা চরিত্রহীন মাতাল। যাদের মুহূর্তে কলঙ্কের কালিমায় ডাকা পড়ে যায়, যাদের নাম শুনলে সমাজ ঘৃণায় মুখ ফিরিয়ে নেয়, আর সামান্য একটু মদ খেলে অপরাধ হবে কেন সর্দার? না না, সমাজ আমাদেরকে ঘৃণায় তুৎকার দিলেও, ঘৃণ্য ডাকাতে বলে তিরস্কার করলেও, এই কালো ডাকাতের ধর্ম হবে ন্যায়ের পূজা, অন্যায়ের প্রতিবাদ করে গরিব মানুষের মুখে এক মুঠো অন্ন তুলে দেওয়া। তাই আমার এই নীতির বিরুদ্ধে যে মাথা তুলে দাঁড়াবে, তাকে দুনিয়ার মুখ থেকে নিশ্চিহ্ন করে দেব। আমার অপরাধ ক্ষমা করো সর্দার। এই তোমার পা ছুঁয়ে শপথ করলাম, তোমার নীতির বিরুদ্ধে কাজ আমি কোনোদিন করব না সর্দার। শাবাশ, আজকের উপদেশ তুই মনে রাখবি। সর্দার, তোমার অন্তরে ভাষা প্রকাশ পায়, পূর্বেও তুমিও ছিলে সরল সোজা মানুষ, হয়তো কিন্তু প্রতিহিংসা নিতে দস্যু বৃত্তি গ্রহণ করেছো, তাই না সর্দার? সরল সহজ মানুষ। আমি তাই ছিলাম রে লালু, আমি তাই ছিলাম। কিন্তু বলো বলো সর্দার। শুনবে লালু, শুনবে। তবে শোন, আমি ছিলাম এক কর্তীয় মণ্ডল, কর্তীয় হলেও ছিলাম আমি বড় গরিব। অনেক অনেক কষ্ট করে স্ত্রীর অন্ন বস্ত্র আর শিশু কন্যার দুধ জোগাড় করতাম। তবু কোনোদিন আমি কোনো অন্যায় কাজে পা দেইনি। ঠাকুরের নাম জপ না করে আমি কোনোদিন অন্ন মুখে দেইনি। তারপর সর্দার? 3 দিন অনাহারে থাকার পর খোদায় কাতর শিশু কন্যাটির মুখে এক ফোঁটা দুধ তুলে দেওয়ার জন্য আমি ওই গঞ্জে চলে যাই। সেই সুযোগে শয়তান ভীম সিং আমার স্ত্রীর সতীত্ব হরণ করতে উদ্যত হয়। সে তাকে বাধা দিলে তাকে সেই দুনিয়ার মুখ থেকে সরিয়ে দিয়েছে। সেই অভিযোগ নিয়ে রাজ দরবারে গেলে সেই শয়তান আমার একমাত্র শিশু কন্যাটিকে আমার কুল থেকে কেড়ে নিয়ে পাথরে আছড়ে মেরেছে। আমাকে মেরেছে চাবুকের পর চাবুক। সেদিন আমি স্ত্রী কন্যা হারিয়ে আমি বিচলিত হইনি। তাই তো আজ আমার হৃদয়ে জ্বলে উঠেছে প্রতিহিংসার আগুন।
খুনের নেশায় আমার মাথায় রক্ত উঠে যায়। সেদিন থেকেই প্রতিশোধের নেশায় আমি বজ্র কঠোর শপথ নিয়েছি। জগাই চাপ থেকে আমি হয়েছি আজ কালো ডাকাত। সর্দার সর্দার আমি সর্দার, আমি দস্যু সর্দার, আমি ডাকাত, অত্যাচারী মানুষ আর হিংস্র জানোয়ারদের লালু 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 জানিস জানিস রে লালু, সেদিনের সেই মর্মান্তিক দৃশ্যটা যখন আমার চোখের সামনে ভেসে উঠে, তখন আমি খুনের নেশায় উন্মত্ত হয়ে যাই। যাকে সামনে পাই তাকে খুন করতে ইচ্ছে করে। সেই প্রতিহিংসাই নেই তো আমি তোমার দলে ভর্তি হয়েছি সর্দার। বলিস কি রে লালু, তুইও কি তাহলে নির্যাতিত মানুষের প্রেতাত্মা? জানি রে লালু, জানি। যারা ভগবানের দরবারে অভিযোগ করে পায়নি নেই বিচার, তারাই আজ আমার দলে এসে ভিড়েছে। তাই তো আজ আমি তার সুরে ঘোষণা করছি, ওরে ওরে শয়তানের দল, টাকার পাহাড়ে বসে গরিবের রক্ত চুষে খাচ্ছিস, কিন্তু হুঁশিয়ার হুঁশিয়ার বড়লোকের দল, এই দুনিয়ার মানুষ তোদেরকে সালাম জানালেও এই কালো ডাকাতের হাত থেকে তোদের কারো রেহাই নেই। সর্দার আমাকে বাঁচাও, চাবুকের গাছ আর আমি সইতে পারছি না। তাহলে বল তোর আসল পরিচয় কি? পরিচয় মানে আমি এক নিরীহ মানুষ সর্দার। মিথ্যা কথা সর্দার, এ শালা আমাদের দুশমন, শত্রুর গুপ্তচর। কালু ডাকাতের আড্ডায় শত্রুর গুপ্তচর। তুমি সেই কালো ডাকাত যাকে মানুষ বলে দেবতা? দ্বিতীয়বার দেবতার নাম উচ্চারণ করলে তোকে আমি জানে খতম করে দেব। আর বল তুই কেন এখানে এসেছিস? বলছি সর্দার, তার আগে তোমার অনুচরদের। লালু সর্দার জানে যা, তোরা যা, আমি দেখছি কে এই গুপ্তচর। সর্দার ওকে দেখে মনে হয় রাজার লোক, অতএব খুব সাবধান। চলো আমরা যাই। যাচ্ছি সর্দার। লালুর আন্দাজ মিথ্যে নয়, বেশভূষা দেখে তো মনে হচ্ছে রাজার লোক, তবে পরিচয় দিতে তো ভয় পাচ্ছিস কেন? না, রাজা বলে পরিচয় দিলে হয়তো বিপদ হতে পারে, তাই আমাকে অন্য কৌশলে কাজ করতে হবে। এই কি হয়েছে, চুপ করে আছিস কেন? সত্যি পরিচয় গোপন করবার চেষ্টা করলে তোকে কিন্তু আমি জানে মেরে দেব বলে দিচ্ছি। রাজার লোকের উপকারে কিছুটা রাজকীয় পোশাক পরে না আসলে তুমি হয়তো বিশ্বাস করবে না সর্দার, তাই বেশভূষায় আমাকে রাজার লোক বলেই মনে হচ্ছে। তার অর্থ আমি তোমার সাহায্য প্রার্থী। সাহায্য? কিসের সাহায্য? সেনাপতির পরিচালনায় মন্ত্রী নকুল দেব বন্দী, আগামীকাল বসবে সেই বিচার সভা। আমি জানি তুমি ন্যায়ের পূজারী, তুমিই পারো তাকে মিথ্যে অপরাধের শাস্তির হাত থেকে রক্ষা করতে। দেওয়ানজি বন্দী?
যে মহান ব্যক্তির প্রচেষ্টায় একদিন আমি জীবনে ফিরে পেয়েছিলাম, সেই মন্ত্রী আজ কারা যন্ত্রণা ভোগ করছে। না না না, যেমন করেই হোক আমাকে মন্ত্রীকে উদ্ধার করতেই হবে। যাও যুবক। সেজন্যই তো সংবাদটা তোমার কাছে নিয়ে এলাম সর্দার, তুমি তাকে শাস্তির হাত থেকে বাঁচাও। যাও যুবক। যে মন্ত্রী একদিন আমার জীবন বাঁচিয়েছিল, আজ আমার জীবনের বাজি লাগিয়ে দিয়ে হলেও আমি রক্ষা করব সেই মন্ত্রীর জীবন। যাও। বেশ, তোমার উদারতার কথা আমার চিরদিন মনে থাকবে। যদিও সমাজের মানুষ তোমাকে ঘৃণ্য ডাকাত বলে ঘৃণায় মুখ ফিরিয়ে নেয়, তবু বিপন্নের জন্য তুমি ডাকাত নও, তুমি দেবতা। দেবতা। শয়তান ভীম সিং, তোমার শেষ সময় ঘনিয়ে এসেছে। এবার কালু ডাকাত আসছে তোমার শয়তানির মুখোশটা খুলে দিতে। সবার সামনে আমি তুলে ধরবো তোমার এই কুৎসিত চেহারাটা। তারপর এই জনগণ খুবই রাগে তোমাকে হত্যা করবে, আর সেই তোমার মৃত দেহটাকে কেটে কুচি কুচি করে আমি ক্ষুধার্ত শৃগাল কুকুরের সামনে ছড়িয়ে দেব। আর তখন তাদের মজাদার নাস্তার ইন্তজাম হয়ে যাবে। আজ দুদিন যাবত ফুল নিয়ে আসতে পারিনি। রানীমা হয়তো রাগ করে বসে আছে। যাকে দুদিন না আসার অপরাধে রানীমার কাছে না হয় ক্ষমা চেয়ে নেব, কিন্তু এই মালা দুটো আমি কোথায় রাখবো বলো দেখি? রানীমা তো বুঝবে না মালা আমি কার জন্য গেঁথে রেখেছি। আর যদি জেনেই ফেলে তাহলে বলবো এ কুমারের জন্য গেঁথেছি। না না, তাও তো মুশকিল। তাহলে কাল সারা রাত ছিল স্বপ্নের রাত, স্মৃতির আকাশে যেন বহুদিন পর মেঘ ভেঙে উঠেছিল পূর্ণিমার চাঁদ। কাল সারা রাত ছিল স্বপ্নের রাত, কাল সারা রাত ছিল স্বপ্নের রাত।
হাত কাল সারা রাত ছিল স্বপ্নের রাত কাল সারা রাত ছিল স্বপ্নের রাত স্মৃতির আকাশে যেন বহুদিন পর মেঘে ভেঙে উঠেছিল পূর্ণিমাটা কাল সারা রাত ছিল স্বপ্নের রাত কাল সারা রাত ছিল স্বপ্নের রাত নয়ন রানীমা একই এই দুদিন ধরে তোকে দেখিনি কেন রে? শরীর ভালো ছিল না তাই। ও তাই? আচ্ছা জানিস মা, এতদিন আমি খুবই চিন্তিত ছিলাম। সামান্য একটা মেয়ের জন্য আপনার এত চিন্তা? তুই সামান্য হলে কি হবে মা, এ মনে হয় কি মাঝে মধ্যে আমাকে তুই একদম মুগ্ধ করে তুলেছিস। তোর জন্য সব সময় আমার মনটা চঞ্চল হয়ে থাকে। রানীমা, রানীমা নয় নয়ন, রানীমা নয়, তুই বল শুধু মা। মা? হ্যাঁ হ্যাঁ, তুই আমাকে একবার বল, একবার বল তুই আমাকে মা। মা? কেন যেন একটা অশুভ আশঙ্ক আমার বুকটা তর তর করে কেঁপে উঠছে। এই সংকট মুহূর্তে যদি তোকে আমার কন্যা রূপে আমার কাছে পাই, তাহলে হয়তো আমার বুকে ভরসা নিয়ে আমি ঝড়ের বীজে চালিয়ে যাব সংগ্রাম। আমারও মা নেই, আমি তো আপনাকে মা বলে জানি মা। এতে ওরে না, তুই শোন, আমাকে মা বলে ডাকতে তোর ভয়ের কিছু নেই, তুই আমাকে মা বলে ডাকতে পারিস, এতে ভয়ের কি আছে মা? আর শোন, আমার মন আরো কি চাই তুই জানিস? কি বলবো? বলুন। শোন, বলুন না। তোর মতো একটা সুন্দর লাল টুকটুকি মেয়ে আমার পুত্রবধূ করে আনার ব্যাপারে আমি আর মহারাজ, এই শোন, তোর বাবার সঙ্গে আমরা সব কিছু ঠিক করে ফেলেছি। শোন, তুই আমাকে ছেড়ে কোথাও যাবি না তো? বল। ছেড়ে যাব বলেই তো ধরা দেই না মা। যদিও আপনার সঙ্গে আমার কোনো রক্তের সম্পর্ক নেই, তবু আমি জানি আপনি হলেন আমার গর্ভধারিণী মা। মা? হ্যাঁ মা। আমি বিধাতার কাছে প্রার্থনাই করছি তোর আশাটা যেন কোনোদিন বৃথা না হয় মা, কোনোদিন বৃথা না হয়। আর ও শুন, দে 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 মা দে, এই শোন, আমার ফুলগুলো দে, আমার পুজোর সময় যাচ্ছে, এখনই হয়তো রাধা গোবিন্দর পুজোর আয়োজন করতে হবে। দে মা। এই নিন মা। ঠিক আছে, আমি যাই, তুই কিন্তু আছিস। এবার কুমারের দেখা পেলেই হয়। ভোগো প্রাণের দেবতা, তোমাকে দেবার মতো এই অভাগীর কিছুই নেই, শুধু আমার ভক্তি দিয়ে গাঁথা এই ফুলের মালা ছাড়া আর কিছু। কি
ভিতরে এসো। ও মা, তুমি? কেন? আমি তো ভেবেছিলাম ডাকাত। ডাকাত না হলেও চোর তো বটে। কি? আমি চোর? 100 বার। আমি আবার কি চুরি করলাম? এই, তাও বলে দিতে হবে? চুরি করে এবার বোকা সাজা হচ্ছে, তাই না? আর একবার চোর, চোর চোর, বললে চোর। ভালো হবে না, বলে দিচ্ছি। কি করবে শুনি? কি করব দেখবে? ইস, আজ তোমাকে বলতে হবে আমি কি চুরি করেছি, নইলে ভদ্রলোককে চোর বলা শাস্তিটা তোমাকে বুঝিয়ে দেব। ঠিক আছে। হাই গো মন চুরি করিয়া বন্ধু আচ্ছা, তাই নাকি? হাই গো মন চুরি করিয়া বন্ধু শিকার করলা না। আচ্ছা, চোরের শাস্তি কি যে হবে তুমি তো বলো না গো, তুমি তো বলো না। তাই নাকি? চোরের শাস্তি কি যে হবে তুমি তো বলো না গো, তুমি তো বলো না। হাই গো প্রেমের চিকল দিয়ে কন্যা বন্দি করো মোরে। প্রেমের চিকল দিয়ে কন্যা বন্দি করো মোরে। সারা জনম রেখো কন্যা প্রেমের কারাগারে গো, প্রেমের কারাগারে। সারা জনম রেখো কন্যা প্রেমের কারাগারে গো, প্রেমের কারাগারে। কুমার, বলো নয়নমালা। সাথী, নয়নমালা, বলো। আর আমাদের মেলামেশার কোনো বাধাই রইল না। এর অর্থ? আমাদের বিয়ের সব ব্যবস্থা হয়ে গেছে, আর মাত্র কটা দিন, তারপর তোমাকে বধূ হিসাবে ঘরে তুলে নিয়ে যাব। সত্যি? সত্যি? হ্যাঁ,
জানি না সাথী, এত সুখ আমার কপালে সইবে কিনা। মনে হচ্ছে পিতা এদিকেই আসছে। চলো নয়ন, আমরা এখান থেকে চলে যাই। ঠিক আছে, তাই চলো। তাই চলো। মাত্র 6 মাস আমি প্রাসাদে ছিলাম না বলে শোকার্ত প্রজারা আত্মচিৎকারে আকাশ বাতাস কাঁপিয়ে তুলেছে। কারো পেটে নেই ভাত, পরনে নেই কাপড়, কারো নেই মাথা গুজবার এতটুকু ঠাই। কিন্তু কেন কেন আমার রাজ্যে আজ এত হাহাকার? যাদের চক্রান্তেই হোক সেই জালিমদের আমি কঠোর বিচার করব। তাই করাই উচিত মহারাজ, তাই করা উচিত। দুর্নীতিবাদ শয়তানের বিচার না করলে আপনার রাজ্যে যে কিছুতে শান্তি ফিরে আসবে না মহারাজ। হ্যাঁ হ্যাঁ, বিচার হবে, সমস্ত অপরাধীর বিচার হবে। যে আমার বিচারে অপরাধী তাকে ভোগ করতে হবে বেঈমানের শাস্তি। এবার বলো ভীম সিং, রাজ কর্মচারীদের মাঝে কে সেই দুর্নীতিবাজ? মন্ত্রী নকুলদেব মহারাজ। নকুলদেব, 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 যাকে বিশ্বাস করে আমার রাজ্যের ভার তার হাতে তুলে দিয়ে আমি কিছুদিনের জন্য বাইরে গিয়েছিলাম, সে আজ নিরীহ প্রজাদের মুখে ছড়িয়ে দিয়েছে সুখের ছায়া। বিচার করুন মহারাজ, বিচার করুন, শয়তানের বিচার করুন। যে বিনা অপরাধে আমার হাতে শৃঙ্খল তুলে দিয়েছে সেই শয়তান ভীম সিংহকে বিচার করুন। সাবধান মন্ত্রী মশাই, আপনি বিশ্বাস করুন মহারাজ, আমি মুঠে অপরাধী নই। দুর্নীতির প্রতিবাদ করেছিলাম বলে আজ আমার এই পরিণতি। আপনি নির অপরাধীকে মুক্তি দিয়ে অপরাধীকে শাস্তি দেন মহারাজ। মিথ্যাবাদী, নিজের দুশ্মনের গাড়ি চাপিয়ে দেওয়ার চেষ্টা করো না, তাহলে কিন্তু নির্ঘাত মরবে। মিথ্যে অপবাদের বোঝা মাথায় তুলে নেওয়ার চাইতে মৃত্যুই অনেক ভালো। আপনি আমাকে শাস্তি দেন মহারাজ, তবু মিথ্যা অপবাদ দিয়ে আমার পবিত্র মনটাকে কলুষিত করে তুলবেন না। আদেশ দিন মহারাজ, আমি এই তলোয়ারের আঘাতে ওর জীবনের লীলা খেলা সেনাপতি, এখনই হত্যা নয়, অভাবে তিলে তিলে শাস্তি। প্রজা পীড়নের অপরাধে চাবুক মেরে তাকে তুমি সোজা করে দাও। তোমার শয়তান, সাবধান ঘাতক, ওর গায়ে আর একটা চাবুকের ঘা পড়লে তোর হাতটা আমি মুছড়ে ভেঙে দেব। সামান্য একটা দস্যুর এত বড় কথা? আরে সাহস আছে বলেই তো জেনে শুনেই সিংহের ঘোপড়ে আমি এসে ঢুকে পড়েছি। বেশ, এসেছো যখন শাস্তিটাও মুখ করে যাও। ব্যাস, আমিও তোর শক্তির পরীক্ষাটাই নিতে চাই। এবার কে তোকে রক্ষা করবে? মন্ত্রী মশাই, প্রতিটা অস্ত্রটা কুড়িয়ে নিন। এবার চলে আসুন আমার সঙ্গে। দাঁড়াও! রাজবন্দীকে নিয়ে পালিয়ে যাবার অপরাধে তোমার আমার বিচার থেকে তুমি কিছুতেই রেহাই পাবে না। বিচার? না, আমার নয়, তার পূর্বে বিচার করুন তাকে, যে শয়তান আমার স্ত্রীকে হত্যা করেছে, আমার জীবনটাকে বরবাদ করে দিয়েছে, সেই শয়তানের। কে সেই শয়তান? আপনার এই সেনাপতি ভীম সিং। সাবধান দস্যু, মিথ্যে বলার চেষ্টা করো না।
তাহলে কিন্তু জীবন দিয়ে তার কেসারত দিতে হবে। সে ভয় আমার নেই শয়তান। যার স্ত্রী হলো লম্পটের হাতে নিহত, কচি শিশুটা অনাহারে দিল প্রাণ, তার আবার কিসের ভয়? মৃত্যু? আরে সে তো আমার অনেক আগেই হয়ে গেছে শয়তান। তাই মৃত্যুর ভয় আমার নেই। আদেশ দিন মহারাজ, আমি এই জানোয়ারটাকে হত্যা করি। থাক থাক বীর পুরুষ। আরে শক্তির পরীক্ষাটা তো একটু আগেই হয়ে গেছে, আর কেন? তবে এও তুমি জেনে রেখো, এই পাপ পথ থেকে যদি পা তুলে না আনো, তাহলে আজ তোমাকে ক্ষমা করে গেলেও ভবিষ্যতে আমার হাত থেকে তুমি রেহাই পাবে না। আর সেদিন তোমার একমাত্র শাস্তি হবে মৃত্যুদণ্ড। চলে আসুন মন্ত্রী মশাই। তুমি দস্যু, তোমার দেশ প্রেমিকতার পরিচয় পেয়ে সত্যি সত্যি আমি মুগ্ধ। কি পরিচয় আমি দেব মহারাজ? একদিন আমার সব ছিল, সোনার সংসার ছিল, হাসি খুশিতে ভরা ছিল সেই সংসার। কিন্তু এই শয়তানের একটা ফুৎকারে আজ আমার সোনার সংসারটা পুড়ে ছারখার হয়ে গেছে। হাজার হাজার অন্যায়ের প্রতিবাদী মানুষের মধ্যে আর আমিও একজন। তবু তোমার একটা পরিচয় আছে। হ্যাঁ আছে, আছে, আমার পরিচয় আছে। আমি এই সমাজের ঘৃণ্য জীব, আমি এই সমাজের ঘৃণ্য ডাকাত। এর চেয়ে আর কোনো বড় পরিচয় আমার নেই মহারাজ, আর আমার কোনো বড় পরিচয় নেই। চলে আসুন। আপনি আদেশ দিন মহারাজ, আমি ওদের ধরে হত্যা করি। হ্যাঁ, আর বাহাদুরি দেখাতে হবে না। এত আমি ভালো করে বুঝতে পারছি কে সেই চক্রান্তের নায়ক। সব কিছু জেনেও বিচার ক্ষেত্রে আজ আমি পরাজিত। তবে তুমিও শুনে রেখো কীর্তিমান পুরুষ, আমার অবর্তমানে অনেক কীর্তি তুমি করেছো, কিন্তু আর এগিয়েও না, তাহলে তোমার মৃত্যুকে কেউ রোধ করতে পারবে না। ঠিক আছে, আমিও দেখে নেব রাজা কোথাকার জল কোথায় গিয়ে গড়াই। আজ বিবাহ উৎসবের দিনে রাজপ্রাসাদটা যেন নতুন ভাবে ভেসে উঠেছে। একদিকে ডাক সাড়াইয়ের শব্দ, অন্যদিকে পাইক পেয়াদের ছোটাছুটি, সব কিছু মিলিয়ে সারা প্রাসাদটা যেন এক আনন্দময় ঘরে তুলেছে। আমারও তাই মনে হচ্ছে মহারাজ। চঞ্চল কুমার হয়তো এখনই নয়নমালাকে নিয়ে প্রাসাদে প্রবেশ করবি। তাদের আশীর্বাদের আয়োজন করতে হবে। আয়োজন করতে হবে মানে আমি যে বর কন্যাকে নিয়ে এসে পড়েছি। নেন মহারাজ, আপনাদের আশীর্বাদের কাজটা সেরে ফেলুন। যা নয়ন, তোর শ্বশুর শাশুড়িকে প্রণাম কর। আশীর্বাদ অনুষ্ঠান শেষ করার পূর্বে আগে নববধূ পরিচয় পর্বটা শেষ করে নেওয়াটাই মানে। পরিচয় পর্ব মানে? মহারাজ, এই নববধূ
সজ্জিত ভদ্র মহিলা হয়তো জানে না তার আসল পরিচয় মহারাজ। এসব কি বলছো ভগবতী? আমি ঠিকই বলছি মহারাজ। আরো কিছু তার পরিচয় আছে নাকি? জি মহারাজ, জি আছে আছে। নয়নমালা আসলে মন্ত্রী কন্যা নয়। মন্ত্রী কন্যা নয়? না মহারানী, সে সামান্য একটা চাষার মেয়ে। রঙ্গবতী! মিথ্যে কথা মহারাজ, এ সম্পূর্ণ মিথ্যে কথা। নয়নমালা আমার একমাত্র সহোদর বোন। অসম্ভব! যদি তোমার এই কথা মিথ্যে হয়, হত্যার আদেশ দিলে আমি মাথা পেতে নেব। আমি মন্ত্রী মশাইকে পাঠিয়ে দিচ্ছি, আপনি সত্য মিথ্যার প্রণাম নিন মহারাজ। রানী, একই চঞ্চল কুমার। রানী, আমি সমস্ত দুনিয়াটাকে অন্ধকারে দেখছি কেন? মনে হচ্ছে সমস্ত প্রাসাদটা আমার এমনি মাথায় ধসে পড়বে। মহারাজ, আমি যে আর স্থির থাকতে পারছি না রানী। মহারাজ, আমি যে কিছু বুঝতে পারছি না। কেন কেন এমন হলো মহারাজ? মহারাজ, মহারাজ, বলুন বলুন মন্ত্রী মশাই, এই নয়নমালা কার মেয়ে? কি তার আসল পরিচয়? যদি মিথ্যা বলার চেষ্টা করেন তাহলে আপনাকে আমি রেহাই দেব না। বলুন বলুন, জবাব দিন। হ্যাঁ বলুন মন্ত্রী মশাই, নয়নমালা আসলে কার মেয়ে? নয়নমালা কি আপনার মেয়ে নয়? নয়নমালা মানে আপনার কন্যা না? না মহারানী। মন্ত্রী মশাই, জানি আজ আর সত্যকে গোপন করে রাখা যাবে না, তাই বলছি নয়নমালা আমার ওরস জাত কন্যা নয়, আমার পালিত কন্যা। তাহলে এই কথাটা আপনি আগে বলেননি কেন? তাই ছিল না মহারানী। আজ থেকে 15 বছর পূর্বে আমি তাকে এক জল্লাদের হাত থেকে বাঁচিয়ে এনে এতটুকু বড় করেছি। আর তার পিতা ছিল দরিদ্র ব্রাহ্মণ। নয়ন, আমি আর শুনতে চাই না মন্ত্রী মশাই। আজকের এই অশুভ আশঙ্কায় আমার বুকের পাঁজরগুলো ভেঙে যাচ্ছে। এই দৃশ্য যে আমি আর সইতে পারছি না, যাব না, আমি যে আর সইতে পারছি না। নয়ন, ওরে নয়ন, চলে যাই দিদিকে। আমি যে তোকে ধরে রাখতে পারলাম না মা। আমি এখানে দাঁড়িয়ে থাকতে পারছি না। আমি এখান থেকে চলে যাচ্ছি মহারাজ, আমি চলে যাচ্ছি, আমি চলে যাচ্ছি। হলো না বোনের মুখের হাসি দেখার সৌভাগ্য আমার হলো না। ওগোটা ঘোর, যার সুখের জন্য তোমার পায়ে দিন রাত মাথা টেকিয়ে কেঁদেছি, আজ কেন তার সুখ তুমি কেড়ে নিলে ঠাকুর? কেন 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 কেন? বলুন পিতা, কে আমার পিতা? কি তার নাম? জগাইছা। জগাই? এর বেশি আর জানতে আমি বলতে পারছি না মা। আপনি চলে যান মন্ত্রী মশাই, আপনি চলে যান। আমি যে আর সইতে পারছি না। আপনি যে এত বড় প্রবঞ্চক তা আমি কোনোদিন ভাবতেও পারিনি। একটা সামান্য গরিবের মেয়েকে আপনার মন্ত্রী কন্যা বলে পরিচয় দিতে আপনার বিবেকে এতটুকু ভাবলো না। আমি ভেবেছিলাম তার জন্ম পরিচয় হয়তো কেউ কোনোদিন জানতে চাইবে না। নয়নমালা
সবেই ভুল। পিতা, আপনি নয়নমালাকে ক্ষমা করে তাকে ঘরে তুলে নিন পিতা। অসম্ভব! একটা সামান্য গরিবের মেয়েকে আমি নিজের পুত্রবধূ, নিজের আভিজাত্যকে দুলে সাত করে দিতে পারি না। পিতা, পিতা গো, আপনি আমাকে ক্ষমা করুন পিতা। কুমারকে হারিয়ে আমি কিছুতেই বেঁচে থাকতে পারবো না পিতা, বেঁচে থাকতে পারবো না। আপনি আমাকে পুত্রবধূ হিসেবে মেনে নিন, নয়তো এই দুনিয়ার বুক থেকে একেবারে শেষ করে দিন, শেষ করে দিন। বিনয় করে আপনার গো ক্ষমা করে মোহরে